বাংলাদেশে শেখ হাসিনা ভয়ে নয়, আমরাই আছে, এই সিলেটে আছে, ওই বাংলা, ওই নুসতুই স্বৈরাচার, এই মুহূর্তে গতি চান, এই নুসতুই স্বৈরাচার। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। এবার বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিয়েছে ভারতের সেভেন সিস্টার রাজ্যের একাধিক নেতা। কেন শতাধিক মাজার ভাঙা হলো? কেন সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হলো? কেন হিজবুত তাহরির যে মিছিল, রাজধানী শহরে অনুষ্ঠানের যে একটা জাঁকজমক আয়োজন, আগে থেকেই এটি কেন রেজিস্ট করা হলো না, সেই বিষয়টিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। ভারতের বিপক্ষে লড়ার জন্য মোহাম্মদ ইউনূস যার কাছে ছুটে গেছিলেন, এবার সেই চায়নাই মোহাম্মদ ইউনূসের মুখে কার্যত ঝামাটা ঘষে দিল। আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বিভিন্ন তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি। বিএনপি তাদের যেই বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয়, যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। কেন বাধাইতে পারে বোঝাই, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো। এই বক্তব্য থেকে অনেকের মনে প্রশ্ন যে এই অস্ত্রশস্ত্র এদের কাছে কোথায় আছে। আমরা কেন এই কথাটা বললাম, এবার আসেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ঘোষণা করতে যাচ্ছে, আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয়, যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। কেন বাধাইতে পারে বোঝাই, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো। এই বক্তব্য থেকে অনেকের মনে প্রশ্ন যে এই অস্ত্রশস্ত্র এদের কাছে কোথায় আছে। আমরা কেন এই কথাটা বললাম, এবার আসেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা। অপরদিকে বিএনপি তাদের যেই বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয়, যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে। কেন বাধাইতে পারে বোঝাই, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন 5ই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো। এই বক্তব্য থেকে অনেকের মনে প্রশ্ন যে এই অস্ত্রশস্ত্র এদের কাছে কোথায় আছে। আমরা কেন এই কথাটা বললাম, এবার আসেন। গতকালকে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে। দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা। অপরদিকে বিএনপি বলছে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে। তো প্রত্যেকের যে ভাষা, প্রত্যেকের যে প্রস্তুতি, প্রত্যেকের যে অবস্থান, এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে, পাশাপাশি বিএনপির সাথে। আর মাঠের শক্তিতে বিএনপি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী। যদি প্রশাসন ছাড়া জাতীয় নাগরিক পার্টি মাঠে নামে, বিভিন্ন জায়গায় এরা ব্যাপক মার খাবে। আর এরপর যদি প্রশাসন আবার অ্যাকশনে যায়, গ্রেপ্তার হবে, আতঙ্ক তৈরি হবে। আসলে দেশের পরিস্থিতি কোথায় যাবে? ঈদ যেতে না যেতেই, এখনো যায় নাই, বাট বিএনপি অন অ্যাকশন। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান অনেকটা ধোঁয়াশাপূর্ণ বলেই মনে করছেন বিএনপি। যে ডক্টর ইউনূস সরকার তিনি বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তার কথাতে কোনো কিছু ক্লিয়ার করেন না। তিনি এখন বলেন ডিসেম্বর, তখন বলেন মার্চ, তখন বলেন জুন। এই যে বক্তব্যগুলি আসতেছে, এগুলোতে বিএনপি আসলে বিচলিত। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে, অথবা পিনাকির পরামর্শ যেটা যে জাতীয় সরকার গঠিত হয়ে তিনি প্রধান উপদেষ্টা থাকবেন, তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা থাকবেন, এগুলোতে বিএনপির মনে স্বাভাবিকভাবে সন্দেহের জায়গা তৈরি হওয়াটার কোনো ভুল নাই। আর সেখান থেকে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে। বিএনপি বলছে বেগম খালেদা জিয়ার যিনি একজন উপদেষ্টা আছেন এবং জাতীয় নাগরিক পার্টির খুবই সমালোচক বা এই মুহূর্তে চক্ষুশূল হিসেবে আছেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বলছেন যদি জীবিত থাকে, মানে তিনি যদি জীবিত থাকেন, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়ে যাওয়া লাগবে।
গতকালকে তার নিজস্ব এরিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে বাপ ডাইকা দেমন লাগবো, বাপ ডাইকা আমাকে গুলি করে মারবেন, আমার আল্লাহ আছে। এরপর তিনি এটাও বলছেন, আমি ভোট চাই না, যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। মানে জামাত ইসলাম সম্পর্কে তিনি বলছেন, কথাটা খুব ক্লিয়ার, আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়া করাতে চায়। বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্য শোনেন, প্রত্যেকেরই কিন্তু ঈদের পরবর্তী রাজপথে নামার যে বক্তব্য অথবা প্রস্তুতি সেটা কিন্তু দৃশ্যমান। আর এরকম পরিস্থিতি হতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন খেলায় আটকে গেছেন, মার্কিন গণমাধ্যমগুলোর নানান প্রতিবেদন, পাশাপাশি দেশের ভেতরে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আলেমরা মাঠে নামবে, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বড় ধরনের একটা ঝামেলা তৈরি করবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর শেষ করার পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য আসতে শুরু করেছে। কিন্তু হঠাৎ কেন ভারতীয় নেতাদের এমন হুমকি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। So this is the opportunity that we want to take, and not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা একটি মন্তব্য নিয়ে ভারতীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেখানে ভারতের দাবি ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিজের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে গেল সপ্তাহে চীনে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর ওই বৈঠককে ঘিরেই ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে চীনের অর্থনৈতিক পদচারণার সুযোগ তুলে ধরে ভারতীয় উত্তর পূর্বের 7টি রাজ্যের অভ্যন্তরীণ সাগর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে চীন ওই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। প্রতিবেদনটিতে আরও বলা হয় যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলির জন্য সাগরের একমাত্র রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে বলে ওই বৈঠকে বলেছেন ডক্টর ইউনূস। সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন। তার মতে ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য অর্থাৎ 7 সিস্টার্স সাগর থেকে বিচ্ছিন্ন, যার ফলে বাংলাদেশই একমাত্র সাগরের রক্ষক। এমন মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং নিন্দনীয়। তিনি আরো বলেন, এ ধরনের মন্তব্য ভারতের কৌশলগত চিকেন নেক করিডোরের যে দুর্বলতা ও এটি নিয়ে যে ষড়যন্ত্র তৈরি হওয়ার একটি প্রবণতা রয়েছে তাই প্রমাণ করে। বিশেষজ্ঞদের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত কিংবা চীন নয়, বরং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে ও এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতেই এমন মন্তব্য করেছেন। তবে এর প্রতিক্রিয়ায় ভারতীয় নেতারা যে বাংলাদেশকে সরাসরি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে তা ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ওপর নতুন করে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বক্তব্য দিয়েছে আর তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটিও পরস্পর বিরোধী বলতে গেলে অনেকটা। প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়েছে যে বাছাইকৃত কিছু ঘটনা তুলে ধরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভ্রান্ত ধারণা ছড়ানোর একটি চেষ্টা করা হয়েছে। আর তথ্য উপদেষ্টা এই প্রতিবেদনটা গ্রহণ করেছে বিধায় তিনি এ ধরনের মন্তব্য করেছেন, তা হচ্ছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন অনুযায়ী এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করবো বাংলাদেশে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। তার মানে কি হলো, তিনি বিষয়টা অনেকখানি স্বীকার করে নিয়ে বলছেন যে এই ধরনের সম্ভাবনা রেজিস্ট করা হবে। তা পারুক আর না পারুক, অন্তত বলেছেন তো। যাই হোক, এখন নিউ ইয়র্ক টাইমস যেই কয়েকটি ঘটনা এই প্রতিবেদনে তুলে ধরেছে তার বাইরে আমরা যদি বলি, জেল ভেঙে যে কথিত ইসলামী টেররিস্টরা পালিয়ে গেল তাদের কজনকে আটক করা হয়েছে। জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যারা আটক ছিলেন আওয়ামী সরকারের সময় তাদের বেশ কিছু কথিত জঙ্গিকে কেন জামিন দেওয়া হলো, কেন শতাধিক মাজার ভাঙা হলো, কেন সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হলো, কেন হিজবুত তাহরির যে মিছিল রাজধানী শহরে অনুষ্ঠানের যে একটা জাঁকজমক আয়োজন আগে থেকেই এটি কেন রেজিস্ট করা হলো না, সেই বিষয়টিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। লালন মেলার মতন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে হামলা কেন, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হতে হয়েছে কেন,
বিজয় দিবস অনুষ্ঠানে কিংবা অন্য অনেক দিবসে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা, যেটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, সেই মঙ্গল শোভাযাত্রার নাম কেন পরিবর্তনের চেষ্টা করা হয়? আর নারীদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার যে নানান ধরনের সংবাদ আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে কেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধ্বংস করে দিয়ে কেন 24-এর চেতনাকে সবার উপরে তুলে ধরার একটা প্রাণান্তকর চেষ্টা? 24-এর চেতনার মধ্য দিয়েই তো উগ্র মৌলবাদিত্ব বলি, চরমপন্থী গোষ্ঠী বলি কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে যে একটি তুমুল আদর্শ, সেটি তো সব মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই নিহিত ছিল। সেইগুলোকে পাশ কাটিয়ে চলার কেন একটি প্রচেষ্টা সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে? এই যে উদাহরণগুলো তুলে ধরলাম, এর একটিকেও কি প্রধান উপদেষ্টা, প্রেস উইং বা সরকার অস্বীকার করতে পারবে? পারবে না, তাই না? এবং এই কথাটাও বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্যারা এসেছে, সেটা বিষয়ে আমি শেষ পর্যায়ে একটু আলোচনা করব। তার আগে এটুকু বলে রাখি আরেকটি বিষয়, নিউ ইয়র্ক টাইমস কিন্তু কোনো প্রোপাগান্ডা ছড়ায়নি, কোনো ধরনের কোনো মিথ্যা বানোয়ার সংবাদ তুলে ধরেনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কিন্তু আওয়ামী সরকারের সময়ে যে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একটি আপোষমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, সেটিও এখানে উঠে এসেছে। এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার কোনো মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোষ করতে গিয়ে এই চরমপন্থী গোষ্ঠী তারা নিজেদের শক্তি বিস্তারের সুযোগ পেয়েছে। এটি কি মিথ্যা? আমরা জানি হেফাজতে ইসলামের সঙ্গে কিভাবে আওয়ামী লীগের সখ্যতা গড়ে উঠেছিল, এবং হেফাজতে ইসলামী সহ আরো বেশ কিছু মৌলবাদী সংগঠনকে, ধর্মভিত্তিক সংগঠনকে ছাড় দিতে গিয়ে, ক্ষমতায় টিকে থাকতে ছাড় দিতে গিয়ে সেগুলো আমাদের জন্য কতটা বুমেরাং হয়েছে সেটি তো আমরা জানি, এবং সে বিষয়টি নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে উঠে এসেছে। তাহলে আমরা কিভাবে বলবো যেটি এক পেশে, যেটি সরকারের প্রেস উইং দাবি করছে যেটি এক পেশে একটি প্রতিবেদন? আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে একটি প্রশ্ন রেখে আলোচনা যেতে চাই, তা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থানের একটি সুযোগ তৈরি হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে বক্তব্য দিয়েছে তা আসলে কতটা যৌক্তিক, কতটা হাস্যকর অথবা কতটা অন্তঃসার শূন্য। এবং এটুকু জানিয়ে রাখি, বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফালন, চরমপন্থী গোষ্ঠীর উত্থানের যে একটি রমরমা অবস্থা, তা নিয়ে কিন্তু এই প্রথম কোন আন্তর্জাতিক গণমাধ্যম আগে আরো অনেক ধরনের আন্তর্জাতিক গণমাধ্যমে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।